স্বাগতম আজকের পাঠদানে। আমাদের আহ বাংলা সাহিত্যে তিনজন বিদ্রোহী কবি আছে। হ্যাঁ, তোমরা এতদিন পর্যন্ত একজন বিদ্রোহী কবির নাম শুনেছো, তার নাম হলো কাজী নজরুল ইসলাম। কিন্তু তোমাদের কাছকে আরো দুটি অজানা তথ্য জানাই। তার মধ্যে একটি হলো তিনজন বিদ্রোহী কবি আছে আমাদের বাংলা সাহিত্যে। আহ তার মধ্যে প্রথম এবং আহ যিনি প্রথম বিদ্রোহী কবি বেসিক্যালি তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। সো মাইকেল মধুসূদন দত্তের যে বিদ্রোহ সেটা ছিল সাহিত্য কেন্দ্রিক, যে সাহিত্যের আহ রীতিনীতিগুলোকে পরিবর্তনের ক্ষেত্রে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এরপরে আমরা যাকে পাই, তিনি 1899 সালে 1899-এ যেন একটি নক্ষত্রের মতো করে, আহ উজ্জ্বল নক্ষত্রের মতো করে কি হয়েছিল, জন্মগ্রহণ করেছিলেন। তিনি হলেন কাজী নজরুল ইসলাম। এবং কাজী নজরুল ইসলাম যেই বিদ্রোহ ঘোষণা করেছেন সেটি হলো তৎকালীন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, তৎকালীন আহ জমিদার বা সামন্ত শ্রেণীর বিরুদ্ধে, যারা অন্যায়ভাবে অবিচার করছিল ভারতবর্ষের মানুষদেরকে। আহ অর্থাৎ তিনি তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এরপর আরেকজন বিদ্রোহী কবিকে আমরা সাহিত্যের মধ্যে পাই, তিনি হলেন আহ, আমাদের সুকান্ত ভট্টাচার্য। তো সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে একটু বলি। তোমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে যখন আমি তোমাদেরকে বলেছিলাম, সে তখন একেবারে অনেক ডিসকাশন হয়েছিল। কাজী নজরুল ইসলাম আসলে আহ, একটি গরিব পরিবার থেকে উঠে আসা। এরপর তিনি কিভাবে প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসাবে যোগ দিয়েছিলেন। তোমাদের কি মনে আছে প্রথম বিশ্বযুদ্ধে তিনি যোগ দিয়েছিলেন 1917 সালে, 1917-এ তিনি করাচিতে চলে গিয়েছিলেন। আমি নজরুলের কথা বলছি। এরপর তিনি সেখানে গিয়ে কমরেড মুজাফফর আহমদ নামে একজন ব্যক্তির সাথে পরিচিত হয়েছিলেন। আহ সেই কমরেড মুজাফফর আহমদের সংস্পর্শে এসে তার মধ্যে রাজনৈতিক চেতনার বীজ বুনে যায় নজরুলের মধ্যে। এবং কমরেড মানে হচ্ছে তাদেরকেই বোঝানো হয় যারা আহ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। ঠিক আছে? সমাজতন্ত্র মানে কি? সমাজের সবাই সমান। এক কথায় তারা সাম্যবাদ বা ইকুয়ালিটি প্রতিষ্ঠা করতে চায়। এবং নজরুলও তার শেষ জীবন পর্যন্ত, যতদিন পর্যন্ত তিনি সুস্থ ছিলেন, ততদিন পর্যন্ত সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন পৃথিবীতে। ঠিক আছে? এবং তার যে বিদ্রোহ সেটা হচ্ছে এই যে শ্রেণী বৈষম্য, অন্যায়, অত্যাচার, অবিচার, অসাম্প্রদায়িকতা, এগুলোর বিরুদ্ধে তিনি আসলে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আর নজরুলের ঠিক এই এই যে ধারাবাহিকতা, এটার একটা প্রভাব কিন্তু সুকান্ত ভট্টাচার্যের মধ্যে ছিল। সুকান্ত ভট্টাচার্য আমাকে বোধহয় আহ, দ্বিতীয় বর্ষের মধ্যে আমার একটা সুকান্ত ভট্টাচার্যের উপরে কাব্যগ্রন্থ ছিল। তো তারও আগে সুকান্ত ভট্টাচার্য পড়েছি। আহ নিজের আহ খুশিতে পড়েছিলাম বা কৌতূহলের জায়গা থেকে। তো আমি একদিন সুকান্তের একটি কবিতা পড়েছিলাম, আমার এখনো মনে আছে। এই কবিতাটা তোমাদের পাঠ্য না। ঠিক আছে? আহ একটি দিয়াশালাইয়ের কাঠি কবিতার নাম। ঠিক আছে? দিয়াশালাই তো বুঝি আমরা, ম্যাসের কাঠি। তো কবিতার লাইনগুলো ছিল এরকম, যে আমি একটি দিয়াশালাইয়ের কাঠি, হ্যাঁ, এত নগণ্য যে তোমাদের চোখও পড়ে না, অথচ মুখে আমার উসকুস করছে বারুদ। উসকুস করা মানে তো বুঝেন, যে একটা দিয়াশালাইয়ের ম্যাচের কাঠির মধ্যে কিছু বারুদ থাকে। হ্যাঁ, সেটাকে ঘর্ষণ করলেই তো আগুন চলে। হ্যাঁ, তোমাদের কি একবার মনে আছে, কবিতার সামারি অংশটা বুঝি, তোমাদের কি একবার মনে আছে আমাকে অনাদরে অবহেলায় ফেলে রেখেছিলে এবং কি কাণ্ডটাই না ঘটেছিল? ঠিক আছে? পুরো শহরটাকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলাম। একটা জিনিস খেয়াল করেন, তার মানে একটা দিয়াশালের কাঠি একটা বিল্ডিং, একটা শহরকে পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আম্মু। একটা দিয়াশালের কাঠির মধ্যে যে বারুদ রয়েছে, সেটা দিয়ে পুরো একটা শহর পুড়িয়ে দেওয়া সম্ভব। বেসিক্যালি এখানে দিয়াশালার কাঠি দ্বারা তিনি তারুণ্য বা তরুণদেরকে বুঝিয়েছেন যে তরুণরা চাইলে সকল অপশক্তির বিরুদ্ধে বা সকল সাম্রাজ্যকে ভেঙে বা পুড়িয়ে ছারখার করে দিতে পারে। সো একটা দিয়াশালার কাঠি দিয়ে তিনি একটা তারুণ্য, শক্তি কতটা ভয়াবহ হতে পারে, কতটা শক্তিশালী হতে পারে, তিনি সেই দিয়াশালাই কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছিলেন। আমি খুব অবাক হয়েছিলাম সেই সেদিন, যে মানে একটা কবিতার ভিতর দিয়ে কিভাবে তিনি এত সুন্দর করে আহ তারুণ্য শক্তিকে প্রকাশ করেছেন।
এরপরে আহ একটি কাব্যগ্রন্থ পড়লাম, একটা কবিতার বই। কবিতার বইটির নাম ছিল হচ্ছে ছাড়পত্র। এবং তোমরা ছাড়পত্র পড়েছো সারমর্ম হিসাবে। এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান। হ্যাঁ। এবং তিনি একটা পর্যায়ে গিয়ে বলে যে এই পৃথিবীর সমস্ত জঞ্জাল আমি মুক্ত করে দিব, পরিষ্কার করে যাব। তিনি কথা দেন অনাগত যারা প্রজন্ম রয়েছে, যারা শৈশব মানে অনাগত যেসব শিশু রয়েছে তাদের বাসযোগ্য করে তিনি পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলবেন। তো এটা হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র। আর ছাড়পত্র কাব্যগ্রন্থের একটি কবিতা হচ্ছে ছাড়পত্র। বেসিক্যালি কবিতার নাম অনুসারে কাব্যগ্রন্থটির নাম রাখা হয় ছাড়পত্র। তখন থেকে বেসিক্যালি সুকান্তকে ভালো লাগা, যে সুকান্ত ভট্টাচার্যের লেখাগুলো মানে অল্প কিছু লেখা, কিন্তু বেশ কিছু ধারালো কথাবার্তা রয়েছে। তোমরা ক্লাস 10-এ রানার কবিতার পড়েছো তোমাদের, আমি যদি ভুল না বলি এখনো মনে আছে। রানার কবিতাও তিনি শ্রমজীবী নিপীড়িত মানুষের কথা বলেছেন, যে রানার সারাদিন পরিশ্রম করে অথচ তার শ্রমের কেউ মূল্য দেয় না। ঠিক আছে। এখানেও তিনি বেসিক্যালি সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সমতা প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তো তার লেখার মৌল যে উপজীব্য বিষয় সেটা হচ্ছে তিনি সাম্যবাদ নিয়ে লেখালেখি করেছেন। তিনি অন্যায় অবিচার শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন নজরুলের মতো। এরপরে আমরা দেখতে পাই যে তিনি নিপীড়িত মুক্তিকামী মানুষের কথা বলেছেন তার কবিতায়। তাহলে তার কবিতার উপজীব্য বিষয়গুলো হচ্ছে অনেকটা নজরুল কেন্দ্রিক, মানে নজরুলের মতো করে। এজন্য তাকে কিশোর বিদ্রোহী কবি বলা হয়। ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে কেন কিশোর বিদ্রোহী কবি? ঠিক আছে, এটা কারণ হচ্ছে তিনি আসলে আহ, কিশোর অবস্থায় মারা যান। তিনি খুব বেশি দিন পৃথিবীতে ছিলেন না, মাত্র 21 বছর, 21 ইয়ার্স তিনি বেঁচে ছিলেন, এরপর তিনি মারা যান। প্রশ্ন হচ্ছে তিনি মারা গেলেন কিভাবে? তিনি ক্ষয় রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। সো ক্ষয় রোগ কি, যেটা বর্তমান নাম হচ্ছে যক্ষ্মা রোগ। সো এখন আমাদের স্লোগান, যক্ষ্মা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই। কারণ এখন যক্ষ্মা হলে ওষুধের মাধ্যমে যক্ষ্মা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু একটা সময় ছিল যক্ষ্মা মানেই হচ্ছে মৃত্যু। কারণ যক্ষ্মার সে সময়ে কি তৈরি হয় নাই, ওষুধ তৈরি হয় নাই। ফর দিস সিজন এই যক্ষ্মায় আক্রান্ত হয়ে কবি সুকান্ত ভট্টাচার্য মারা গিয়েছিলেন। আচ্ছা, এবার কবি সুকান্ত ভট্টাচার্যের প্রোফাইলটা একটু বলি। বেসিক্যালি কবি সুকান্ত ভট্টাচার্য 1333 সালে আহ গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেন। দেখো তোমাদের বইয়ে কিন্তু ইংরেজি সালটা দেওয়া আছে, আমি বাংলা সালটা বলেছি। কারণ আমরা এখান থেকে এই ইংরেজি সালটা বাংলা সাল থেকে ইংরেজি সালটা বের করে ফেলবো। আমরা অনেকেই আসলে কাজটা জানি। দেখো আমি বলেছি কি, তার জন্ম হচ্ছে কত সালে, 1333 সালে সুকান্ত ভট্টাচার্য গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেন। বেসিক্যালি এটা হচ্ছে তার বাবার বাবার জন্মস্থান, বাবার বাড়ি আর কি, গোপালগঞ্জের কোটালীপাড়ায়। মনে থাকতে হবে কিন্তু। এবার দেখেন 1333-এর সাথে যদি তুমি 593 যোগ করো, 500 + 593, তাহলে কত আসবে? 1926। কারণ আমরা জানি বাংলা এবং ইংরেজি সালের সাথে যে বৎসরের সময়ের যে গ্যাপ, সেই গ্যাপটা হচ্ছে 593 বছর। সেজন্য বাংলা সাল থেকে ইংরেজি সাল বের করতে গেলে 593 বছর যোগ করতে হয়। আবার ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করতে গেলে 593 বছর বিয়োগ করতে হয়। আমরা আশা করি যা বুঝেছি। এবার দেখেন স্যার, তিনি 1926 সালে জন্মগ্রহণ করেছেন বাংলা 1333 বঙ্গাব্দে গোপালগঞ্জের কোটালীপাড়া গ্রামে। ঠিক আছে। আহ তার বাবার নাম নিবারণ চক্রবর্তী বা ভট্টাচার্য, এবং মায়ের নাম ছিল সুনীতি দেবী। আসে না, কোথাও আসতে দেখিনি, মা বাবার নামটা প্রয়োজন নাই। কিন্তু আহ ছোটবেলা থেকে এই কবি খুবই রাজনীতি সচেতন একজন আহ লোক ছিলেন। ঠিক আছে। অর্থাৎ এই যে সমাজের মধ্যে যে সাম্যবাদ প্রতিষ্ঠা করা, শ্রেণী বৈষম্য দূর করা, অসাম্প্রদায়িক চিন্তা চেতনা, এই বিষয়গুলো তিনি ছোটবেলা থেকে খুব করে ভাবতেন। এবং আহ, তিনি আরেকটা বিষয় বলে রাখি, তিনি আহ বেলাঘাটার দেশবন্ধু স্কুলের শিক্ষার্থী ছিলেন। এবং তিনি
সাকসেসফুলি ক্লাস 10-এ যে এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষায় ফেল করেছিলেন, অকৃতকার্য হন, তিনি পাশ করতে পারেননি। ঠিক আছে, কিন্তু পাশ করা আর জ্ঞান জ্ঞানী হওয়া, মেধাবী হওয়া এক বিষয় না। সার্টিফিকেট আর মেধা কিন্তু এক বিষয় না। এর পরও আমরা দেখো যে সুকান্তকে নিয়ে আলোচনা করছি, যে সুকান্ত ভট্টাচার্য সে সময় দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন। মূলত দৈনিক স্বাধীনতা একটি একটা পত্রিকা, এবং তিনি এটা সম্পাদনা করতেন, মানে এডিটর হিসাবে কাজ করেছেন মৃত্যুর আগ পর্যন্ত। তিনি তো বেশি দিন বাঁচেন নাই, তাই না? সুকান্ত ভট্টাচার্য তার কবিতায়, বিশেষ করে তার কাব্যগ্রন্থের কবিতাগুলোতে অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে বিপ্লব, বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির আহ্বান জানিয়েছেন। অর্থাৎ তাহলে এখানে কি বোঝাচ্ছে, যে তার কবিতার মৌল উপজীব্য বিষয় ছিল তার আশেপাশে যেসব অন্যায়, অবিচার হচ্ছে সেগুলোর বিরুদ্ধে তিনি বিপ্লব করেছেন, দ্রোহ করেছেন। ঠিক আছে, এবং তার কবিতাগুলো এতটাই ধারালো যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এই কবিতাগুলোকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আবৃত্তি করা হতো, যাতে মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হয়, হতাশ হয়ে না পড়ে। ঠিক আছে, তো দেখো বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ হয় সে সময়ে তার কবিতা মুক্তিকামী বাঙালির মনে বিশেষভাবে শক্তি এবং সাহস জুগিয়েছে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র, আমি আগেই বলেছি, এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান। ঠিক আছে, যে আমাদের আমাদের পৃথিবীটাকে পরবর্তী প্রজন্মের জন্য আহ বাসযোগ্য করে তোলা, বসবাসের উপযোগী করে রাখাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। এবং সুকান্ত ভট্টাচার্য বলছে যে আমার পরবর্তী প্রজন্মের জন্য পুরো পৃথিবীটাকে আমি বাসযোগ্য করে যাব। ছাড়পত্র পত্রিকা, কাব্যগ্রন্থের ছাড়পত্র কবিতার মৌল উপজীব্য বিষয় ছিল সেটি। ঠিক আছে, এছাড়াও তিনি আরো বেশ কিছু কাব্যগ্রন্থ রেখেছেন, যেমন ঘুম নেই, পূর্বাভাস, হরতাল, তারপর হচ্ছে মিঠে করা, অভিযান ইত্যাদি তিনি কাব্যগ্রন্থ লিখেছেন। তিনি ফেসি বিরোধী আহ যারা লেখালেখি করতেন, ফেসিবাদ বিরোধী যারা লেখালেখি করতেন, আহ তাদের পক্ষে তিনি একটি নতুন কাব্যগ্রন্থ লিখেছেন। অর্থাৎ ফেসি বিরোধী কি, ফেসি মানে যে স্বৈর শাসন বিরোধী। যেমন আমরা ইদানিং শব্দটা খুব শুনছি, যে ফেসিবাদী সরকার, ফেসি সরকার, তাই না? যারা এক নায়কতন্ত্র কায়েম করেছিল, যারা স্বৈর শাসন চালিয়েছিল, ঠিক আছে, তাদেরকে ফেসিবাদ বলা হচ্ছে, তাকে ফেসিবাদ বলা হচ্ছে। ঠিক এরকম ফেসিবাদ বিরোধী শাসনের পক্ষে, যারা শাসনের পক্ষে, দেখো ফেসি বিরোধী লেখক মানে যারা যারা ফেসিবাদ বিরোধী লেখালেখি করেছেন, যেসব শিল্পীরা গান করেছেন, গান লিখেছেন, লেখকরা লিখেছেন, তাদের পক্ষ হয়ে তিনি আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। তাহলে আকাল কাব্য গ্রন্থটি ফেসিবাদ বিরোধী লেখালেখি ছিল। ঠিক আছে, ফেসিবাদ বিরোধী, ফেসিদের পক্ষে নয়, ফেসিবাদ বিরোধী, মানে ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করছে তাদের জন্য, তাদের পক্ষ হয়ে তিনি আকাল কাব্যগ্রন্থটা রচনা করেছেন। বিখ্যাত এই কবি 1354 সালে এবং ইংরেজি 1947 সালে মাত্র 21 বছর বয়সে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেছিলেন। আমি কিন্তু যখন এমসিকিউতে তোমাদের কোয়েশ্চেন গুলো দিব, সেখানে আমি যে ডিসকাশনটা করেছি সেখান থেকে কোয়েশ্চেন আসবে। বুঝা গেছে? আচ্ছা, শাসনিন তুমি বলো তো, তিনি কোন স্কুলে লেখাপড়া করেছিলেন? শাসনিন শুনতে পাচ্ছ? মনে নেই? কে পারবেন, তিনি কোন স্কুলে লেখাপড়া করেছিলেন এবং ফেল করেছিলেন ক্লাস 10-এ? বেলাঘাটা। বেলাঘাটা স্কুলের নাম কি? ওটা তো জায়গা। দেশবন্ধু স্কুল, দেশবন্ধু, বেলাঘাটার দেশবন্ধু স্কুলে তিনি আহ স্কুলে তিনি লেখাপড়া করেছিলেন এবং এসএসসি দেন, কিন্তু সেখানে পাশ করেননি। হ্যাঁ, এবং এরপর তো তিনি লেখালেখির জগতের মধ্যে ঢুকে গেলেন এবং রাজনীতির সাথে জড়িয়ে গিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে তিনি আসলে কোন ধরনের রাজনীতি করতেন? আওয়ামী লীগ করতেন, বিএনপি করতেন, জামায়াত করতেন? প্রশ্ন হচ্ছে তিনি কোন ধরনের রাজনীতি করতেন? তিনি সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন, সমাজতান্ত্রিক রাজনীতি করতেন, যেখানে যে রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে কি, সমাজের সবাই সমান,
ঠিক আছে? অর্থাৎ সামাজিক বৈষম্য যেখানে থাকবে না, যেখানে অন্যায় অত্যাচার থাকবে না, যেখানে সাম্প্রদায়িক চিন্তা চেতনা থাকবে না, ওরকম একটি রাজনৈতিক দলের সাথে তিনি যুক্ত ছিলেন, এবং তার মনন মানসিকতা বিকশিত হয় ওই চিন্তা ধারণায়, ওই ঘরনায়। ঠিক আছে? এবার আমি আজকের কবিতা নিয়ে একটু আলোচনা করি। দেখো, এই কবিতাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। যদি 2025-এর ব্যাচে এই কবিতা থেকে কোয়েশ্চেন না আসে, নির্ঘাত তোমাদের এখান থেকে একটা সৃজনশীল চলে আসবে। এমসিকিউ তো আসবে বটেই, সৃজনশীল আসবে একটা। ঠিক আছে? এই কবিতাটা তোমাদেরকে নিয়ে লেখা, তোমাদের বয়সটাকে নিয়ে লেখা। আমি যদি ভুল না বলি, তোমাদের সকলের বয়স এখন 17, কারো কারো হয়তো 18, কারো কারো হয়তো 17.5। ঠিক আছে? অর্থাৎ আহ, এই বয়সটাই মানুষের জীবনে ভয়ঙ্কর সবচেয়ে ভয়ঙ্কর একটা সময় তোমরা পার করছো। এই সময়টাকে যারা আহ যথোপযুক্তভাবে ব্যবহার করতে পারে, তারাই পরবর্তী জীবনকে উপভোগ করতে পারে। এটা মিলিয়ে নিতে পারো আমার এই কথাগুলো আজকে থেকে 8 থেকে 9 মাস পর। কারণ আজকে থেকে 8 থেকে 9 মাস পরে তোমরা ইউনিভার্সিটিতে যাবা। খুব কম সময়, আমি 1 বছর সময়ও দিই নাই, 8 থেকে 9 মাস সময় তোমাদের হাতে। আর এই সময়ের মধ্যে তোমাদেরকে অন্তত পক্ষে 2বার করে বইগুলোকে রিভাইজ করতে হবে, যদি একটা ভালো ইউনিভার্সিটি কনফার্ম করতে চাও। দেখো, এক সময় আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট পড়াই, তো ওখানে যারা ডক্টর খাস্তগিরি স্কুলে পড়তো, যারা কলেজিয়েটে পড়তো, তাদের অহংকারে যেন পা পড়তো না। আমি এমন স্টুডেন্ট দেখেছি, খাস্তগিরি কলেজিয়েটের স্টুডেন্ট এখন ইসলামিয়া ডিগ্রি কলেজে পড়ছে। হ্যাঁ, এনায়েত বাজার মহিলা কলেজে পড়ছে। তার মানে দেখো, ওই খাসগির বা ডিগ্রি কলেজ, তোমার যে কলেজের স্টুডেন্ট, তাদের মেয়াদ ছিল মাত্র 5 বছর। ওই সাইনবোর্ডের মেয়াদ ছিল 5 বছর, 6 থেকে 10। এবার দেখো, তোমরা অনেকে ভালো ভালো কলেজে পড়ছো, কেউ সিসিপিসি তে পড়ছো, কেউ চিরং কলেজে পড়ছো, হ্যাঁ, কেউ সিএসসি তে পড়ছো। এই পড়াটার, এই সাইনবোর্ডটার মেয়াদ, এই আইডেন্টিটির মেয়াদ কয় বছর জানো? আর 9 মাস। এরপর তুমি যদি নতুন আইডেন্টিটি জোগাড় করতে না পারো, পৃথিবী থেকে তুমি অচিরে হারিয়ে যাবা। না বন্ধু বান্ধব, না আত্মীয় স্বজন, কেউ তোমাকে কিন্তু আর কি করবে না, আহ মানে তোমার খোঁজ খবরই রাখবে না। সো এই সময়টা তোমাদেরকে খুব খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরকে খুব সহিত সতর্কতার সহিত অতিবাহিত করতে হবে। 18 বছর কবিতাটিতে 18 বছর বয়সে দুটি দিক তুলে ধরেছে। একটা হচ্ছে ইতিবাচক দিক, আরেকটা হলো নেতিবাচক দিক। আর ইতিবাচক মানে পজিটিভ সাইড, নেতিবাচক মানে নেগেটিভ সাইড। যে এই সময়টার মধ্যে ইতিবাচক দিক যেমন রয়েছে, নেতিবাচক দিকও রয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে, তুলে ধরা হয়েছে পুরো কবিতার মধ্যে। ইতিবাচক এবং নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। ঠিক আছে? যে 18 বছর বয়সের শুধু যে ইতিবাচক দিক আছে তা না, 18 বছর বয়সের নেতিবাচক দিকও রয়েছে। এগুলো নিয়ে এখানে ডিসকাশন করা হয়েছে। একটা জিনিস খেয়াল করেছো তোমাদের, এই কদিনে কলেজ সম্পর্কে একটা মানে কি এক্সপিরিয়েন্স হয়েছে। কলেজে 3 ধরনের স্টুডেন্ট আছে। কলেজে 3 প্রকারের স্টুডেন্ট আছে। এক প্রকারের স্টুডেন্ট, তারা দিনরাত পড়ালেখা নিয়ে ব্যস্ত। ওরা দেখবেন ওদের ডিসকাশন, যে আমি এটা শেষ করেছি, এটা শেষ করতে পারি নাই, অমুক জায়গায় এটা খুব ভালোভাবে গুছিয়ে দিয়েছে, আমি গুছাতে পারছি না। দিনরাত তারা এই সব নিয়ে আছে। মানে তাদের চিন্তা চেতনায়, মননে শুধুই দিনরাত তারা স্বপ্নই দেখে কি পড়ালেখা। আমি একমানও দেখেছি, মানে আমার তোমাদের সাথে পড়ছে এরকম স্টুডেন্ট, বর্তমানে 15 থেকে 16 ঘন্টা দৈনিক লেখাপড়া করে। ডেইলি, ডেইলি তার পড়ার আওয়ার্স হচ্ছে 15 থেকে 16 ঘন্টা। ঘুমের সময় নেই, কথা বলার সময় নেই, আড্ডা দেওয়ার সময় নেই, পড়ছে। ঠিক আছে? দেখেন, আহ, যেখানে আপনি হয়তো বা 5-6 ঘন্টা পড়ছেন, অথবা 8-9 ঘন্টা পড়ছেন, কিন্তু দেখো তোমার যারা প্রতিদ্বন্দ্বী তারা 15-16 ঘন্টা পড়ছে। তার মানে দেখো, তোমাকে পড়ালেখার পরিমাণ বাড়াতে হবে। এক শ্রেণীর স্টুডেন্ট গেল। নাম্বার 2, ওরা রাজনীতি নিয়ে ব্যস্ত। ওরা একটা দল করবে, গ্রুপ করবে, আজকে একে পিটাবে, কালকে ওকে পিটাবে। মানে ওরা শক্তি জাহির করতে ব্যস্ত। কলেজ লাইফে এগুলো দেখবে। মানে দেখবা, এক ধরনের স্টুডেন্ট আছে এই দিনরাত পড়ালেখা নিয়ে ব্যস্ত, এক ধরনের স্টুডেন্ট আছে গ্রুপিং নিয়ে ব্যস্ত।
আজকে একে মারবে, কালকে ওকে মারবে, পরশুদিন ওকে মারবে, এভাবেই ব্যস্ত। দেখো লাইফ কিন্তু চলে যাচ্ছে, সময় ওর যেমন যাচ্ছে, যে পড়ালেখা করতেছে তারও সময় কিন্তু এভাবে কি হচ্ছে, অতিবাহিত হচ্ছে। আরেকটা শ্রেণী আছে, অপ্রিয় সত্য একেবারে, প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত। মানে কে কাকে নিয়ে ব্যস্ত, এগুলো মানে ওই মেয়ে সুন্দর, ওই ছেলে সুন্দর, দ্যাটস ইট। কিন্তু একটা জিনিস দেখেন, সময় তিনজনেরই সমানভাবে যাচ্ছে, তিনজনের হাতে হচ্ছে কি 9 মাস সময়। এই 9 মাসের মধ্যে তিনজনকেই প্রিপেয়ার হতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কোন গ্রুপের মধ্যে আছেন? মানে আপনার 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 পজিশনটা এখন কোন জায়গায়? এবার এই কথাগুলো বলার কিছু কারণ আছে, আমি একটু তোমাদেরকে এই কথাগুলো বলার কারণটা একটু দেখাই। দেখো, তাহলে আমাদেরকে এই সময়টা যদি আমরা যথোপযুক্তভাবে ব্যবহার না করি, তাহলে আমরা ঠিক, মানে আমি না, তোমরা ঠিক 9 মাস পর একটা আইডেন্টি ক্রাইসিসে ভুগবা, যে আমি, তুমি কে, কোথায় পড়ো। একটা ভালো ইনস্টিটিউশনে যদি ঢুকতে না পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার যে পজিশন সেটা তুমি লস করছো। দেখো তুমি হয়তো এনএসইউ তে পড়তে পারো, এনএসইউ তে পড়লে সবাই কিন্তু জানবে তুমি টাকা দিয়ে পড়ছো। বুয়েটে পড়া, এনএসইউ তে পড়া, ডিএমসি তে পড়া, সিএমসি তে পড়া এক বিষয় না। তার মানে একটা যোগ্যতা দিয়ে, একটা টাকা দিয়ে। সো তোমার যোগ্যতা আছে, তুমি যোগ্যতা প্রমাণ করবা এই সময়টাতে। এখন আসেন 18 বছর বয়সটা নিয়ে একটু আমি ডিসকাস করে দিই। দেখো, শূন্য থেকে 0 থেকে 12, এটাকে আমরা বলি একেবারে শিশু, ঠিক আছে, শৈশব। আমি এটাকে বলছি শৈশব। এরপর দেখো, 13 থেকে কত, 18, 18, 13 থেকে 18, টিনেজ, তাই না? এটা হচ্ছে কৈশোর, এটাকে বলা হয় কৈশোর, কিশোর। তোমরা এখন কিশোর কিশোরী, ঠিক আছে। এখন দেখেন, এরপর হচ্ছে 19 থেকে একবারে 30 পর্যন্ত। এই সময়টা হচ্ছে 30ও না, আরো বেশি, 40 পর্যন্ত, বিশাল একটা সময়। হ্যাঁ, এই সময়টা আসলে 40ও না, আচ্ছা আমি আবার 30 ধরি এটাকে। এটা হচ্ছে যৌবন, যৌবন। আহ যে সময়টা সবচেয়ে বেশি তারুণ্য এই সময়টার গুলোর মধ্যে থাকে। তাহলে একটা জিনিস খেয়াল করো, তুমি এখন, তুমি বা তোমরা এখন মানব জীবনের উত্তরণকালীন সময়ে আছো। মানে একটা এজ থেকে আরেকটা এসে কি হবা, পদার্পণ করবে। একটা এজ থেকে আরেকটা এসে চলে যাবে। তোমরা যখন 12 থেকে 13 আসতেছিলে, তখন তোমাদের মধ্যে একটা বয়ঃসন্ধিকাল সময় ছিল, টিনেজার সময় ছিল। তোমার শারীরিক বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটেছে, গলার স্বরের পরিবর্তন ঘটেছে। কিন্তু তুমি যখন 18 থেকে 19 আসবে, তখন তোমার চিন্তা চেতনার পরিবর্তন ঘটবে। হ্যাঁ, তাই এই যে 18 থেকে 19, এই সময়টা দেখো আবার একটা কিসের মধ্যে আসছে, যে 12 থেকে যখন তুমি 13তে যাচ্ছিলে, এই সময়টা ছিল তোমার জন্য খুবই সেন্সিটিভ, তাই না? তোমার এমন অনেক কিছু পরিবর্তন হতো, এমন অনেক কিছু তোমার খারাপ লাগতো, তুমি কাউকে কখনো বুঝাইতে পারতা না। হ্যাঁ, তো এই সময়টাতে আমরা খুব মানে বাচ্চাদের প্রতি খুব কি থাকি, সতর্ক থাকি, যে আমরা বুঝতে পারি যে ওর মধ্যে পরিবর্তন হচ্ছে। ঠিক একইভাবে, স্যার, ঠিক একইভাবে যে 18 থেকে তুমি যখন 19-এ যাবা, হ্যাঁ, এই সময়টার মধ্যে তোমার মধ্যে বা এই সময়ে এইজের মধ্যে একটা ধরনের কি হয়, বড় ধরনের একটা পরিবর্তন আসে। যে পরিবর্তনটা আহ খুবই সেনসিটিভ। এটা কারো কারো ক্ষেত্রে, কারো কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে সেটা ইতিবাচক হয়, পজিটিভ পরিবর্তন হয়। কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে খুব বাজেভাবে নেগেটিভ হয়, এবং তারা হতাশায় নিমজ্জিত হয়ে এই সময়টাতে এতটাই ফ্রাস্ট্রেট হয় যে সুইসাইডের পথ পর্যন্ত বেছে নেয়। তুমি দেখবা 18 থেকে 19, এই সময়টার মধ্যে সুইসাইডের মানে সুইসাইড করার যে রেশিও, এটা অনেক বেশি। এবং জীবন থেকে হারিয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার যে রেশিও, এটা অনেক 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 বেশি। তাহলে দেখেন স্যার, আমি আজকে যে বয়সটা নিয়ে কথা বলছি, এই বয়সটা খুবই 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 সেন্সিটিভ। এই সেন্সিটিভ বয়সটাকে নিয়ে সুকান্ত ভট্টাচার্য এই বয়সটার যে গুরুত্ব রয়েছে, সে গুরুত্ব নিয়ে এখানে আজকের কবিতার মধ্যে আলোচনা করেছেন।